নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা অবশ্যই জানো ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটি সেন্টেন্সের চেঞ্জিং অর্থাৎ ট্রান্সফরমেশন এসে থাকে। তো আমরা অনেক ক্ষেত্রে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল এবং সিম্পল থেকে কম্পাউন্ড করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যাই এবং আমরা ভুল করে থাকি। তবে আজকে আমি বিস্তারিত আলোচনা করব স্ট্রাকচারের মাধ্যমে যে কিভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল এবং সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আলোচনা করতে গিয়ে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ এই তিনটা ক্লোজ আলোচনা করা প্রয়োজন। তবে আমি তিনটা ক্লোজ আলোচনা করছি না, যেহেতু আমি স্ট্রাকচারের মাধ্যমে তোমাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পারস্পরিক পরিবর্তন দেখাতে চলেছে। সুপ্রিয় শিক্ষার্থী, পরিবর্তন করতে গিয়ে প্রথমে যেটি জানতে হবে সিম্পল সেন্টেন্স কী। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে, আমরা সেই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স বলবো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সকে সাধারণত দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত হয় কমপ্লেক্স সেন্টেন্স। তবে একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্বও থাকতে পারে, অর্থাৎ দুই বা ততোধিক ফাইনাল ভার্ব নিয়েও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হতে পারে। তবে আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে সাধারণত দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব নিয়ে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়ে থাকে এবং পরীক্ষায় সাধারণত এইভাবে আসে। তাই আমি খুব সাদামাটাভাবেই বলছি, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বলতে আমরা যে জিনিসটি বুঝবো তা হলো দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব অবশ্যই সেই সেন্টেন্সের মধ্যে থাকতে হবে, তাহলে সেটা হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এখানে দাঁড়াইলো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করাটা সহজ, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ডের একটি শর্ত দুটি ক্ষেত্রেই প্রয়োগ হচ্ছে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব অবশ্যই থাকবে এবং অবশ্যই আমাদের এনি হাউ করতে হবে দুটি সাবজেক্ট দুটি ভার্ব, এবং তাহলে সেটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে এখন আমরা শুরু করছি সিম্পল সেন্টেন্স করার জন্য। সিম্পল সেন্টেন্সের যে সমস্ত কানেক্টরস রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য কমপ্লেক্স সেন্টেন্সে যে সমস্ত কানেক্টরস রয়েছে, এবং কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য কম্পাউন্ড সেন্টেন্সের মূলত তিনটি কানেক্টরস সবচেয়ে বেশি ব্যবহার হয়, তা হলো অ্যান্ড, বাট, অর। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করার সময় তাদের স্ব কানেক্টরসগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমরা শুরু করছি 1 নাম্বার রুলস। এখানে দেওয়া আছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমরা একই সাথে 6টি পরিবর্তন শিখব, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, আবার সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল শিখব। অর্থাৎ 6টি পরিবর্তন আমরা একসাথে শিখব। তাহলে এখানে প্রথম যেটি রয়েছে সিম্পল সেন্টেন্সের কানেক্টরস, আমরা এখানে দেখতে পাচ্ছি কানেক্টরস দেয়া রয়েছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অথবা নট উইথ স্ট্যান্ডিং। এই তিনটি অর্থ হলো সত্ত্বেও, তার মধ্যে দুটি কানেক্টর সবচেয়ে বেশি ব্যবহার হয়, তা হলো ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। এবং যখন আমরা দেখব এই তিনটি কানেক্টর যে সেন্টেন্সে দেওয়া আছে, সাধারণত সেটি সিম্পল সেন্টেন্স হয়ে থাকে। আমরা যখন দেখব এই তিনটি কানেক্টরস দেওয়া আছে, তখন আমরা কমপ্লেক্স করার জন্য নেব হচ্ছে দো অথবা অলদো, যার অর্থ হচ্ছে যদিও, এবং কম্পাউন্ড করার জন্য নেব হচ্ছে বাট। অর্থাৎ সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে আমরা বাট নেব, এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে আমরা বাট নেব। আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে গেলে একইভাবে আমরা বিপরীতভাবে বাট থাকলে দো অলদো নিয়ে কমপ্লেক্স করব এবং সিম্পল করব ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অথবা নট উইথ স্ট্যান্ডিং নিয়ে। এখন আমাদের জানতে হবে
যে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অথবা নট উইথ স্ট্যান্ডিংয়ের পরে আমাদেরকে কী নিতে হবে? আমরা নেব সাবজেক্টের পসেসিভ ফর্ম নেব। এখন পসেসিভ ফর্মটা কী? যেমন সাবজেক্ট যদি আই হয়, আই এর পসেসিভ ফর্ম হবে মাই। সাবজেক্ট যদি হি হয়, হি এর পসেসিভ ফর্ম হবে হিস। সাবজেক্ট যদি শি হয়, শি এর পসেসিভ ফর্ম হবে হার। সাবজেক্ট যদি ইউ হয়, ইউ এর পসেসিভ ফর্ম হবে ইয়োর। সাবজেক্ট যদি দে হয়, দে এর পসেসিভ ফর্ম হবে দেয়ার। সাবজেক্ট যদি ইট হয়, ইটের পসেসিভ ফর্ম হবে ইটস। সাবজেক্ট যদি উই হয়, উই এর পসেসিভ ফর্ম হবে আওয়ার। যদি কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে, যেমন রহিম, করিম, রহিমা, করিমা, তবে সেই ব্যক্তি অনুযায়ী আমরা প্রোনাউন নেব। রহিম আমরা জানি পুরুষ মানুষ, তাহলে অবশ্যই আমরা হিস নেব, এবং রহিমা হচ্ছে মেয়ে মানুষ, এই জন্য আমরা হার নেব। যদি একাধিক কোনো ব্যক্তি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেয়ার নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেটি এই কানেক্টরসে পরে অর্থাৎ ইন স্পাইট অফ, ডেসপাইট এবং নট উইথ স্ট্যান্ডিংয়ে পরে নিতে হবে সাবজেক্টের পসেসিভ ফর্ম। এরপরে বি ভার্ব। আমরা জানি বি ভার্ব কিন্তু রয়েছে পাঁচটি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে বি ভার্বের পরিবর্তে নেব হচ্ছে বিং। তারপর আছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব রয়েছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরিবর্তে নেব হচ্ছে হ্যাভিং। এরপরে যদি এই দুটোর মধ্যে কোনোটি দেওয়া না থাকে তাহলে অবশ্যই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম দেওয়া থাকবে। যেটাই দেওয়া থাক, মেইন ভার্বের পাস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটিই আসলে দেওয়া থাক বা পাস্ট পার্টিসিপল দেওয়া থাক, তো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করব। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পসেসিভ ফর্মের পরে এই যে এখানে বিং, হ্যাভিং এবং ভার্বের সাথে যে আইএনজি যোগ, এই তিনটার পরিবর্তে পসেসিভ ফর্মের পরে সরাসরি নাউন ফর্ম নিতে হবে। নাউন ফর্মটা আমরা সাফিক্স, প্রিফিক্স যোগ করে শিখতে পারি। যেমন যদি বলা হয় অ্যাটেন্ড, অ্যাটেন্ডের নাউন কি? অ্যাটেনশন। তো এভাবেও কিন্তু করা যাবে, অর্থাৎ পসেসিভ ফর্মের পরে সরাসরি নাউন ফর্ম করে আমরা সিম্পল করতে পারি। তাহলে যখন আমরা কমপ্লেক্স করতে গেলে অবশ্যই এখানে যে সাবজেক্টের পসেসিভ ফর্ম আছে, এই পসেসিভ ফর্মের পরিবর্তে আমরা পসেসিভ ফর্মটাকে সাবজেক্ট করব। অর্থাৎ হিস থাকলে হি করব, হার থাকলে শি করব, দেয়ার থাকলে দে করব। এভাবে আমরা পসেসিভ ফর্মের পরিবর্তে সাবজেক্ট নেব। এখানে আমরা সিম্পল করার জন্য এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরিবর্তে বিং নিয়েছি। এখানে আমরা বিংয়ের পরিবর্তে টেন্স অনুযায়ী এম, ইজ, আর অথবা ওয়াজ এবং ওয়ার নেব। আমরা সিম্পলে নিয়েছি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরিবর্তে হ্যাভিং। এখানে আমরা কমপ্লেক্স করার জন্য নেব হ্যাভিংয়ের পরিবর্তে টেন্স অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড নেব। এখানে আমরা সিম্পল করার জন্য মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বা পাস্ট ফর্মের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করেছি। আমরা আইএনজি উঠে দিয়ে কমপ্লেক্স করার সময় প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম করতে হবে টেন্স অনুযায়ী। এই হচ্ছে আমাদের কমপ্লেক্স করার নিয়ম। আর যখন আমরা কমপ্লেক্সটা করে ফেলব, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ডের শর্ত প্রায় একই, দুটো সাবজেক্ট এবং দুটি ভার্ব, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি। শুধুমাত্র আমরা মাঝখানে কী নেব? বাট নেব। তো এখন এই সাবজেক্ট প্লাস ভার্ব, মাঝখানে নেব বাট। বাটের অর্থ হচ্ছে কিন্তু, এরপরে হবে সাবজেক্ট প্লাস ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী, এত কষ্ট করে আমরা কেন শিখছি এই নিয়মগুলো? যাতে আমরা ইংরেজিতে কথা বলতে পারি এবং লিখতে পারি। ইন স্পাইট অফ, ডেসপাইট, এটা হচ্ছে সিম্পল। কমপ্লেক্স হচ্ছে দো, অল দো, কম্পাউন্ড হচ্ছে বাট। আমরা কখন কোন সিচুয়েশনে এগুলো ব্যবহার করব? এই সমস্ত সেন্টেন্সগুলো ব্যবহার করব যখন মানুষের জীবনে কন্ট্রাডিকশন আসে, মানুষ ভাবছে এক, হচ্ছে আরেকটা, তখনই কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি। আমরা অনেক ক্ষেত্রে বলি যে ছেলেটা মেধাবী ছিল কিন্তু সে পরীক্ষায় ফেল করেছিল। এই যে কথাটা বললাম, কন্ট্রাডিকশন। সে কিন্তু মেধাবী যেহেতু ছিল তাহলে তার কিন্তু এ প্লাস পাওয়ার কথা ছিল, কিন্তু সে পায়নি। তার মেধার তুলনায় সেটা কিন্তু সে পায়নি। এইটাকে বলা হয় কন্ট্রাডিকশন। আমাদের মনুষ্য জীবনে যত প্রকার কন্ট্রাডিকশন রয়েছে এবং কন্ট্রাডিকশনাল যত প্রকার সেন্টেন্স রয়েছে, আমরা
স্ট্রাকচারগুলো ব্যবহার করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা করতে পারি, অর্থাৎ কন্ট্রাডিকশন যেটা। ঠিক আছে, যেমন এখানে একটি এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হবে। যেমন এখানে আমরা যদি কমপ্লেক্স থেকেই শুরু করি, কমপ্লেক্স থেকে সিম্পল করব, মনে করো তো এখানে আছে দো অথবা অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ। বলা হচ্ছে যদিও সে গরিব তারপরও সে তার জীবন ধারণের পথে সৎ থাকে। তো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কিভাবে বুঝবো? যেহেতু দো এবং অলদো কানেক্টস রয়েছে এবং এখানে দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হি এবং হি দুটো সাবজেক্ট, ইজ আবার এখানে ইজ, মানে দুটো ভার্ব রয়েছে, অর্থাৎ দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব রয়েছে এবং একই সাথে কানেক্টরস রয়েছে। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে আমরা সেন্টেন্সের শুরুতে কিন্তু কানেক্টরস নিয়েছি দো এবং অলদো। আমরা কিন্তু এই যে পুরো যে সেন্টেন্সটা দো অলদো হি ইজ পুয়ার, দো অলদোটা আমরা সেন্টেন্সের মাঝখানেও নিতে পারবো এই সম্পূর্ণ সেন্টেন্সটা সহকারে। যেমন এখানে এই সেন্টেন্সটা হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ, এটা আমরা বাক্যের শুরুতে লিখতে পারবো হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ এবং দো হি ইজ পুয়ার, অর্থাৎ দো অলদোটা আমরা সেন্টেন্সের মাঝখানে নিয়েও কমপ্লেক্স করতে পারবো। একইভাবে যদি আমরা এটাকে সিম্পল করতে চাই, সিম্পল করার নিয়মটা কিন্তু আমি একটু আগে বলেছি যে দো এবং অলদো এর পরিবর্তে আমরা কী নেব? এর পরিবর্তে নেব হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, অথবা নেব হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং নেব। তারপরে হি এখানে সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টের পসেসিভ ফর্ম কি আমরা শিখে ফেলেছি, সাবজেক্টের পসেসিভ ফর্ম হচ্ছে হিস, আমরা হিস নেব। আমরা এটাও শিখেছি যে এখানে ইজ আছে, যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এর পরিবর্তে আমরা কি নেব? এর পরিবর্তে নেব হচ্ছে বিং। কি নেব? এর পরিবর্তে বিং নেব। এরপরে যেটা দেওয়া আছে পুয়ার, সেটা আমরা পুয়ার লিখলাম এবং এরপরে বাদবাকি যে সেন্টেন্সগুলো আছে সেটা লিখলাম। তাহলে কি দাঁড়ালো? ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অথবা নট উইথ স্ট্যান্ডিং হি ইজ বিং পুয়ার হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ। তাহলে এটা কিন্তু সিম্পল হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি আরেকটা নিয়ম তোমাদেরকে বলেছিলাম যে পসেসিভ ফর্মের পরে আমরা সরাসরি নাউন ফর্ম নিয়ে সিম্পল করতে পারি। তাহলে আমি দো এবং অলদো পরে নিলাম হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অথবা নট উইথ স্ট্যান্ডিং। এরপরে হিয়ের পসেসিভ ফর্ম কি? হিস, আমি হিস নিলাম। এখন আমাকে জানতে হবে এখানে পুয়ার হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, এই পুয়ারের নাউন ফর্ম কি? এই পুয়ারের নাউন ফর্ম হচ্ছে পভার্টি। তবে সুপ্রিয় শিক্ষার্থী, সংশ্লিষ্ট শব্দটি নাউন ফর্ম নিশ্চিত হওয়ার পরেই তোমরা এই নিয়মে করবে। যদি নিশ্চিত না হও তাহলে বাকি যে তিনটা নিয়ম রয়েছে, যে এম ইজ আর ওয়াজ ওয়ার পরিবর্তে বিং, হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে হ্যাভিং, এবং মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে তোমরা অবশ্যই এটাকে সিম্পল করে ফেলবে। তাহলে এখানে আমাদের নাউন ফর্ম হচ্ছে পুয়ারের পভার্টি, আমরা নিয়ম অনুযায়ী পসেসিভ নিলাম। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অথবা নট উইথ স্ট্যান্ডিং হিজ পভার্টি হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ। সুপ্রিয় শিক্ষার্থী, একইভাবে যেমন এখানে আমরা দো এবং অলদোটা সেন্টেন্সের শুরুতে নিয়েছি, একইভাবে এখানে যে কানেক্টরস রয়েছে সিম্পল সেন্টেন্সের যে কানেক্টরস ইন স্পাইট অফ, ডেসপাইট এবং নট উইথ স্ট্যান্ডিং, এটা কিন্তু এই কানেক্টর সহ কমা পর্যন্ত যে ফ্রেজটা, এটা তোমরা শেষে নিতে পারবে। অর্থাৎ এই সিম্পলের কানেক্টরসগুলো সেন্টেন্সের মাঝখানেও তোমরা নিতে পারবে। তাহলে আমরা এই অংশটুকু এভাবেও লিখতে পারি, হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ, এটা শুরুতে নেব হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ, তারপরে মাঝখানে নিলাম হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অথবা নট উইথ স্ট্যান্ডিং হি ইজ বিং পুয়ার। এভাবে আমরা সিম্পল করতে পারবো। তাহলে সিম্পল থেকে যখন আমরা কম্পাউন্ড করব, অবশ্যই এই নিয়মটাই আমরা ফলো করব। অর্থাৎ সিম্পল থেকে যখন আমরা কমপ্লেক্স করব, তখন আমরা উল্টো করে অবশ্যই ভাববো। কিভাবে ভাববো? যেমন এখানে ইন স্পাইট অফ আছে, ডিসপাইট আছে, নট উইথ স্ট্যান্ডিং আছে, এটা পরিবর্তে আমরা কী নেব? দো এবং অলদো নেব। হিসের পরিবর্তে অর্থাৎ পসেসিভ ফর্মের পরিবর্তে কী নেব? সাবজেক্ট নেব। এরপরে
এখানে আছে বিং আর এখানে আছে নাউন, ঠিক আছে, পভার্টি আছে। যদি বিং থাকে, বিংয়ের পরিবর্তে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নেব। তবে প্রশ্ন হলো কি নেব? এই পাঁচটির মধ্যে অ্যাম নেব, না ইজ নেব, না আর নেব, না ওয়াজ নেব, না ওয়ার নেব, কি নেব, কি ভাবটা নেব, সেটা নির্ভর করবে পরবর্তী সেন্টেন্সটার উপরে। পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি হিয়ের পরে ইজ আছে, অর্থাৎ প্রেজেন্ট রয়েছে। তার মানে হিয়ের পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটা নিতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে হিয়ের পরে ইজ নেব না আর নেব। এই পাঁচটি রাইট ফর্ম ভার্বসের যে বিভাব রয়েছে, এই পাঁচটার ভিতরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটার ভিতরে তিনটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অ্যাম, ইজ, আর। তাহলে আমাদের প্রেজেন্ট ফর্ম নিতে হবে হিয়ের পরে। তবে প্রশ্ন হলো অ্যাম, ইজ, আর থেকে কোনটা নেব? আমরা সবাই জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সাধারণত ইজ বসে, এই জন্য আমরা হিয়ের পরে ইজ নেব। এরপরে বাকিটুকু নেব হি ইজ পুয়ার, অর্থাৎ দো অথবা অলদো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ। তাহলে এটা আমরা কমপ্লেক্স করে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এখানে নাউন দেওয়া থাকে, এখানে কিন্তু নাউন দেওয়া রয়েছে, দেখো পভার্টি দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে যে তখন আমরা কিভাবে করব? অবশ্যই ইন স্পাইট অফ, ডেসপাইট এবং নট উইথ স্ট্যান্ডিংয়ের পরিবর্তে কমপ্লেক্স করার জন্য চোখ বন্ধ করে আমরা দো বা অলদো নেব। এরপরে হিজের পরিবর্তে সাবজেক্ট হি নেব। পভার্টি হচ্ছে নাউন, পভার্টি হচ্ছে নাউন, কিন্তু পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভের পূর্বে বি ভার্ব কি বসে। অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু বি ভার্ব বসে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটা জানতে হবে। আর নাউনের পূর্বে বসে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড। তার মানে তোমরা পভার্টি থাকলে এখানে এভাবেও কিন্তু করতে পারবে। তা হলো দো এবং অলদো নেবে। এরপরে তোমরা এখানে হিজের পরিবর্তে নেবে হচ্ছে হি। যদি এই নাউনটাকে তোমরা অ্যাডজেক্টিভ বানাতে পারো, তাহলে সে সাবজেক্টের পরে বি ভার্ব নেবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। পরবর্তী সেন্টেন্সে কোন টেন্সে আছে সেটার উপর নির্ভর করে প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম নেবে। যদি তোমরা এই নাউনটাকে অ্যাডজেক্টিভ বানাতে পারো, অর্থাৎ পভার্টির অ্যাডজেক্টিভ তো তোমাদের জানা থাকে পুয়ার, তোমরা পুয়ার লিখে করতে পারবে, অর্থাৎ হি এর পরে ইজ নিতে পারবে, হি ইজ পুয়ার। এখন এখানে তোমরা বুঝতে পারছো যে নাউন দেওয়া আছে। আমি বললাম নাউনের পূর্বে কি বসে? নাউনের পূর্বে টু হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে, তো সেটাই করবে। তো হি এর পরে তখন যদি তোমরা পভার্টি দিয়ে অর্থাৎ নাউন দিয়ে যদি কমপ্লেক্স করতে চাও, তাহলে অবশ্যই হি এর পরে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং এখানে ইজটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে হি এর পরে হ্যাজ নিতে হবে, কারণ হি এর পরে হ্যাজ বসে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, হ্যাভ বসে না। তাহলে এখানে কি হবে? আমরা ইজ এখানে আছে, আমরা কী নেবো? এখানে হ্যাজ নেব। তাহলে দো অথবা অলদো হি হ্যাজ, পুরের জায়গায় নেব হচ্ছে পভার্টি। তাহলে হি হ্যাজ পভার্টি, হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ। তোমরা এভাবেও করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী। আর যখন আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব, তোমাদের 90% এগিয়ে থাকবে, কারণ শর্ত ফিল আপ হয়েছে ইতিমধ্যেই যখন আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করি, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ডের দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব থাকে। তাহলে যেহেতু এখানে দো এবং অলদো রয়েছে, তাহলে অবশ্যই আমরা বাট নেব। তাহলে কি দাঁড়াবে? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ। এখন যদি আমরা কম্পাউন্ড থেকে যদি আমরা সিম্পল করি, এবং এখানে আমরা বাট দেখতে পাচ্ছি, বাট দেখলে বাটের পরিবর্তে আমরা এই তিনটি কানেক্টরস থেকে যে কোনো একটা নেব। আমি আগেই বলেছি এই দুটো কানেক্টর সবচেয়ে বেশি ব্যবহার হয়, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। তো আমি ডেসপাইট নিলাম। তো এখন ডেসপাইটটা বাক্যের শুরুতে নিলাম। ডেসপাইট হিয়ের পসেসিভ ফর্ম কি? হিজ। ইজের পরিবর্তে নেব বিং, এরপরে পুয়ার। যেহেতু বাটটা হচ্ছে কম্পাউন্ডের কানেক্টরস, এখন আমি সিম্পল করছি, তাই আমি বাটটা বাদ দেব। তাহলে কি দাঁড়াবে? ডেসপাইট হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ। অর্থাৎ এটা আমি কম্পাউন্ড থেকে সিম্পল করছি। যদি কমপ্লেক্স করি, একদম সাজানো রয়েছে, কারণটা হচ্ছে কম্পাউন্ডে এখানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব দেওয়া থাকে। অনেক ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব একে থাকার কারণে বাটের পরে
একই সাবজেক্ট ভার্বটা উহ্য রাখা যায়, অর্থাৎ অনেক ক্ষেত্রে এইভাবে দেওয়া থাকে, হি ইজ পুয়ার বাট অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ। কম্পাউন্ডে এভাবে দেওয়া থাকে, অর্থাৎ উহ্য থাকে, আন্ডারস্টুড থাকে। যেভাবে থাক, বাটের পর যখন দেখব সাবজেক্ট ভার্ব নেই, তখন আমরা ধরে নেব যে এখানে আগের সাবজেক্ট ভার্বই রয়েছে। তাহলে আমরা শুরুতে কি নেব, যেহেতু বার্ড আছে দো অলদো নেব, এরপরে হি ইজ পুয়ার, বাটটা উঠে গিয়ে কমা নেব, এরপরে হি ইজ অনেস্ট ইন হিজ ওয়ে অফ লাইফ। এভাবে আমরা এটাকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব এবং কম্পাউন্ড থেকে সিম্পল করব। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে 6টি পরিবর্তন করে আমরা 1 নম্বর নিয়ম থেকে 6টি পরিবর্তন শিখলাম। 2 নম্বর নিয়মে চলে যাওয়ার আগে আমরা এখানে কয়েকটা প্র্যাকটিস দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এভাবে 10টা প্র্যাকটিস এখানে রয়েছে। তোমরা নিয়মটি বোঝার পরে যদি 10টা প্র্যাকটিস করো বাসায় বসে, তাহলে অবশ্যই ভালো করে শিখতে পারবে। আরেকটি কথা, এই সম্পূর্ণ ফাইলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, তোমরা অবশ্যই ডাউনলোড করে পড়ে নিতে পারবে। যেমন এখানে দেওয়া আছে, হি কুড নট বি সাকসেসফুল ইন হিজ লাইফ ডেসপাইট হিজ ওয়ার্কিং হার্ড। তার মানে সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও জীবনে উন্নতি করতে পারেনি। এখানে ডেসপাইট রয়েছে, তার মানে এটি সিম্পল সেন্টেন্স। আমাদের কি করতে হবে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে, দুইটা একসাথে করতে হবে। তো এখন আমরা কমপ্লেক্স যখন করব, আমরা এইভাবে করব, হি কুড নট বি সাকসেসফুল ইন হিজ ওয়ে অফ লাইফ। আমরা ডেসপাইটের জায়গায় নেব দো অথবা অলদো। এরপরে হিজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, এখানে আছে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। এখন আমরা হিয়ের পরে ভার্ব নেব, প্রেজেন্ট ফর্ম নেব অথবা পাস্ট ফর্ম নেব, সেটা নির্ভর করবে কিসের উপর, আমরা প্রেজেন্ট ফর্ম নেব না পাস্ট ফর্ম নেব, এটা নির্ভর করবে সামনে যে সেন্টেন্স রয়েছে এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পাস্টে রয়েছে, সেজন্য আমরা নেব হচ্ছে ওয়ার্কড, অর্থাৎ আইএনজি বাদ দিয়ে আমরা ওয়ার্ককে পাস্ট ফর্ম করব ওয়ার্কড। তাহলে কি দাঁড়াইলো, হি ওয়ার্কড এরপরে হার্ড, তাহলে কমপ্লেক্স হবে হি কুড নট বি সাকসেসফুল ইন হিজ লাইফ দো হি ওয়ার্কড হার্ড। কম্পাউন্ডটা আমরা কিভাবে করব, কম্পাউন্ডটা যখন করব তখন কন্ট্রাডিকশন যে ওয়ার্ডটি সেটা আমরা প্রথমে লিখব। প্রথমে কোনটা লিখতে হবে, আমরা কমপ্লেক্স যেভাবে করলাম দো হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ডটা প্রথমে নেব, কারণ এটা কন্ট্রাডিকশনে প্রথমে নিতে হচ্ছে। সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে জীবনে উন্নতি করতে পারেনি। কন্ট্রাডিকশনে প্রথমটা আমরা প্রথমে নেব, অর্থাৎ হি ওয়ার্কড হার্ড, এরপরে নেব হচ্ছে বাট হি কুড নট বি সাকসেসফুল ইন হিজ লাইফ। তাহলে এটা কম্পাউন্ড হয়ে গেল। এভাবে তোমরা বাকি এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 10টা দেওয়া রয়েছে। 10টা মানে তোমাদের পরিবর্তন করতে হবে 20টা, প্রত্যেকটা 2টা করে করতে হবে। এভাবে তোমরা প্র্যাকটিস করবে। এখন আমরা 2 নাম্বার রুলসে চলে যাচ্ছি। 1 এবং 2 নাম্বার রুলসের মধ্যে বিশাল মিল রয়েছে, অর্থাৎ অনেক মিল রয়েছে, অনেক সামঞ্জস্য রয়েছে, অনেক সিমিলারিটি রয়েছে। অর্থাৎ 1 নম্বর নিয়মটা বুঝতে পারলে 2 নম্বর নিয়মটাও তোমরা বুঝতে পারবে। এখানে 2 নাম্বার নিয়মে কানেক্টরসগুলো হচ্ছে বিকজ অফ মানে হচ্ছে কারণে, অন অ্যাকাউন্ট অফ অর্থ হচ্ছে কারণে, ডিউ টু হচ্ছে কারণে, ওয়িং টু হচ্ছে কারণ, অর্থাৎ 4টি কানেক্টরস রয়েছে। এরপরে যখন আমরা এই 4টি কানেক্টরস দেখব সেন্টেন্সের শুরুতে অথবা মাঝখানে, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, এই 4টির মধ্যে যে কোনো একটি যদি দেখি সেন্টেন্সের শুরুতে বা মাঝখানে, বুঝতে হবে এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন আমরা এটাকে কিভাবে কমপ্লেক্স করব, যখনই আমরা দেখব বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু এবং ওয়িং টু, ঠিক সেই জায়গায়, অর্থাৎ যে জায়গায় বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু এবং ওয়িং টু রয়েছে সেই জায়গাতে আমরা নেব হচ্ছে সিন্স অথবা অ্যাস। সিন্স এবং অ্যাসে বাংলা অর্থ হচ্ছে যেহেতু। আর কম্পাউন্ড করার জন্য আমরা সাবজেক্ট ভার্ব এবং মাঝখানে নেব অ্যান্ড অথবা অ্যান্ড সো। এভাবে আমরা কম্পাউন্ড করতে পারবো। তবে কম্পাউন্ড থেকে যখন সিম্পল, কম্পাউন্ড থেকে যখন কমপ্লেক্স করব, তখন কিন্তু তোমাদের বুঝতে হবে এই 2 নম্বর নিয়মটা আমরা এত কষ্ট করে কেন শিখছি। পৃথিবীতে যদি কোনো কিছু সংঘটিত হয় এই পিছনে কিন্তু কারণ থাকে, কারণ বিনা কোনো কার্য সম্পাদিত হয় না, কারণ বিনা কোনো কাজ হয় না, অর্থাৎ তার পিছনে কোনো না কোনো কারণ থাকবে। অর্থাৎ আমাদের মনুষ্য জীবনে পথ চলার পথে
যদি কোনো কিছু কারণে কোনো কিছু ঘটে থাকে তখনই কিন্তু এই 2 নাম্বার রুলসটা আমাদের প্রয়োগ করতে হয়। আমরা সেই মুহূর্তে হয় সিম্পলে কথা বলি, নাহলে কমপ্লেক্সে কথা বলি, না হলে কম্পাউন্ডে কথা বলি। কম্পাউন্ডে যখন অ্যান্ড বা অ্যান্ডসো থাকবে, যদি সেই সেন্টেন্সটার মধ্যে কারণ বোঝায় বা কারণ নিহিত রয়েছে, কারণ বিদ্যমান রয়েছে, তাহলে অবশ্যই অ্যান্ড এবং অ্যান্ডসো থাকলে আমরা সিম্পল করার জন্য বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ডিউ টু এবং ওয়েং টু নেব। তো বেশিরভাগ ক্ষেত্রে দুইটি কানেক্টর সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাহলে বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ। আর কমপ্লেক্স করার জন্য নেব হচ্ছে সিন্স অথবা অ্যাস নেব। যেমন এখানে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু এবং ওয়েং টু এর পরে কি বসবে, একদম হুবহু 1 নম্বর নিয়মে যেভাবে হবে ঠিক সেইভাবে এখানে প্রয়োগ হবে। অর্থাৎ 1 নম্বর নিয়মে আমি বলেছি সাবজেক্টের পসেসিভ ফর্ম, বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ এর পরিবর্তে নেব হচ্ছে বিং, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে নেব হচ্ছে হ্যাভিং, মেইন ভার্ব থাকলে মেইন ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করে করব সিম্পল, অথবা পসেসিভ ফর্মের পরে সরাসরি আমরা নাউন ফর্ম নিয়ে এটাকে আমরা সিম্পল করতে পারি। তাহলে একদম 1 নম্বর নিয়মের মতো করেই হবে, শুধুমাত্র কানেক্টরসটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন এখানে একইভাবে আমরা সিন্স অ্যাস নেব এবং একইভাবে যেভাবে 1 নম্বর নিয়মে আমরা করেছি ঠিক সেইভাবে আমরা এটা করব। কম্পাউন্ডে একইভাবে 1 নম্বর নিয়মে যেভাবে করেছি সেভাবে করব। সুতরাং আর নতুন করে এখানে বোঝানোর কিছু নাই, আমরা সরাসরি উদাহরণ সেকশনে চলে যাচ্ছি। যেমন এখানে রয়েছে বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট গো টু স্কুল। তার অসুস্থ থাকার কারণে সে স্কুলে যায় নাই বা যেতে পারেনি। ঠিক আছে, এখন আমি এখানে আরেকটা নিয়ম বলেছি যে হিজের পরে এখানে বিং আছে। ওকে, এখন বিং থাকলে আমরা যখন কমপ্লেক্স করব, বিং এর পরিবর্তে আমাদের 5টি বি ভার্ব রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরিবর্তে যে কোনো একটি নিতে হবে। প্রশ্ন হলো আমরা কোনটি নেব। এখানে আছে হিজ, হিজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, হি এর পরে ইজ এবং ওয়াজ বসে, দুটার মধ্যে যে কোনো একটি বসে। এরপরে প্রশ্ন হলো ইজ বসবে না ওয়াজ বসবে, সেটা নির্ভর করবে পরবর্তী সেন্টেন্সটার উপরে। পরবর্তী সেন্টেন্সে এখানে দেওয়া আছে কুড, মানে পাস্ট ফর্ম দেওয়া আছে। তাহলে পাস্ট ফর্ম যেহেতু দেওয়া আছে, তাহলে হিয়ের পরে আমরা ইজ না নিয়ে আমাদেরকে ওয়াজ নিতে হবে। তাহলে বিকজ অফ, এই বিকজ অফ মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সের কানেক্টরস। তাহলে আমরা বিকজ অফের পরিবর্তে সিন্স অথবা ওয়াজ নেব। এখানে আমি সিন্স নিয়েছি, এরপরে হিজের পরিবর্তে হচ্ছে হি, এরপরে বিংয়ের পরিবর্তে ওয়াজ নিয়েছি, এরপরে ইল, এরপরে বাকি অংশ যেটা আছে সেটা আমরা সরাসরি বসাতে পারবো। একইভাবে আমরা বিকজ অফ হিজ বিং ইল, বিকজ অফ কানেক্টরসটি আমরা সেন্টেন্সের মাঝখানেও নিতে পারি, আবার সিন্স অথবা অ্যাস এটা সেন্টেন্সের মাঝখানেও আমরা কমপ্লেক্স করতে পারি। তাহলে এখন এটা কম্পাউন্ডে কীভাবে হবে, আমরা আগে কারণযুক্ত যে সেন্টেন্সটা শুরুতে লিখব, কারণযুক্ত সেন্টেন্স, যেমন 1 নম্বরে ছিল কন্ট্রাডিকশন যেটা সেন্টেন্স সেটা 1 নম্বরে অর্থাৎ প্রথমে লিখব। আর কম্পাউন্ড যখন করব তখন কারণযুক্ত সেন্টেন্সটা আমরা প্রথমে লিখব, যেমন হি ওয়াজ ইল। তাহলে এরপর আমরা কী নেব, অ্যান্ড নেব, অ্যান্ড হি কুড নট গো টু স্কুল। দেখো কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব ফিল আপ হয়েছে। তারপরে এখানে একটা কথা ছিল যে এই 3টার পরিবর্তে আমরা সরাসরি পসেসিভ ফর্মের পরে সরাসরি নাউন ফর্ম নিয়েও সিম্পল করতে পারি। দেখো এখানে কিন্তু আরেকটা উদাহরণ দেওয়া আছে, বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট গো টু স্কুল। হিজের পরে সরাসরি কিন্তু নাউন নিয়েছি ইলনেস। তাহলে এটাকে আমরা কিভাবে আমরা কমপ্লেক্স করব। আমি কিন্তু 1 নম্বর নিয়মে বলেছি যে নাউনের আগে সাধারণত টু হ্যাভ ভার্ব বসে, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড বসে। ক্লিয়ার? আর অ্যাডজেক্টিভের পূর্বে বসে হচ্ছে বি ভার্ব, হয় অ্যাম, না হলে ইজ, না হলে আর, না হলে ওয়াজ অথবা ওয়্যার, সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী বসাতে হবে, হ্যাভ, হ্যাজ এবং বি ভার্ব বসাতে হবে। তাহলে আমরা যখন এটাকে কমপ্লেক্স করব, আমরা বিকজ অফের পরিবর্তে নেব সিন্স অথবা অ্যাস, অর্থাৎ সেন্স নিলাম। হিজের পরিবর্তে নেব হচ্ছে হি, এরপরে ইনলেস আছে, ইনলেস আছে নাউন। যদি আমি ইনলেস নিয়েই যদি কমপ্লেক্স করতে চাই তাহলে ইনলেস আছে নাউন, নাউন হওয়ার কারণে এটার পূর্বে আমাকে হ্যাভ অ্যাজ হ্যাট নিতে হবে। এখন আমাকে কি নিতে হবে, যেহেতু কুড আছে পাস্ট ফর্ম, তাহলে আমি হ্যাট নেব। তাহলে কি হবে, সিন্স হি
হ্যাড ইলনেস, তারপরে বাকি অংশ লিখব হি কুড নট গো টু স্কুল। যদি আমরা ইলনেসটাকে অ্যাডজেক্টিভ করতে পারি, ইল করতে পারি, তাহলে অবশ্যই আমরা বিভাব এভাবে নেব। যদি এখানে বিং থাকে সরাসরি, বিং থাকলে কোনো টেনশন নাই, বিংয়ের পরিবর্তে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নেব অ্যাকর্ডিং টু রুলস অফ টেন্স অ্যান্ড সাবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি আরেকটা বলেছি, সিম্পলের কানেক্টরস যেমন সেন্টেন্সের শুরুতে নেওয়া যায়, মাঝখানেও নেওয়া যায়। কমপ্লেক্সের কানেক্টরস যেমন সেন্টেন্সের শুরুতে নেওয়া যায়, মাঝখানেও নেওয়া যায়। পরবর্তী উদাহরণগুলোতে কিন্তু এটা দেখানো হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ বিং ইল, অথবা হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস। যখন আমরা কমপ্লেক্স করব এবং কমপ্লেক্স করার সময়ও আমরা সিন্স এবং অ্যাসটা সেন্টেন্সে মাঝখানে লিখতে পারবো। যেমন হি কুড নট গো টু স্কুল সিন্স হি ওয়াজ ইল। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা সিম্পল এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড শিখলাম, দুটি নিয়ম। এখন আমি পরবর্তী রুলসে যাওয়ার আগে কিছু প্র্যাকটিস, এখানে আমি বলেছি যে তোমাদের প্রত্যেকটা সেকশনে 10টা করে প্র্যাকটিস রয়েছে। যেমন এখানে 2 নাম্বারটা পড়ে, ওয়েং টু হিজ লেজিনেস হি কুড নট কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। অলসতার কারণে সে পরীক্ষায় ভালো করতে পারেনি। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? এটা ওয়েং টু দেওয়া আছে, ওয়েং টু থাকলে এটা সিম্পল সেন্টেন্সে কানেক্টরস। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পসেসিভে পরে কিন্তু বিং, হ্যাভিং এবং ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি কিছুই নেই। তাহলে কি দেওয়া আছে? লেজিনেস, অর্থাৎ নাউন দেওয়া আছে, নাউন দেওয়া আছে। তাহলে নাউনের আগে কি বসে? নাউনের আগে বসে হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড। তাহলে আমরা সেটাই করব। ওকে, তাহলে আমরা প্রথমে নেব হচ্ছে ওয়েং টু এর পরিবর্তে আমরা এখন কমপ্লেক্স করছি সেন্স, হিজের পরিবর্তে নেব হি। যেহেতু পরবর্তী সেন্টেন্সটা কুড পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা হি এর পরে নেব হচ্ছে হ্যাড, তারপর নেব লেজিনেস, তারপরে বাকি অংশ যেটা আছে সেটা লিখলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? সিন্স হি হ্যাড লেজিনেস হি কুড নট কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। যদি আমরা লেজিনেসটাকে অ্যাডজেক্টিভ করতে পারি, তাহলে এটার অ্যাডজেক্টিভ হবে লেজি, LAZY, লেজি। আর অ্যাডজেক্টিভের পূর্বে বসে হচ্ছে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যেহেতু পরবর্তী সেন্টেন্সটা কুড পাস্ট ফর্মে, তাহলে আমরা এভাবে করতে পারি অথবা হিসাবে, সেন্স অথবা অ্যাস। আমরা যে কোনো একটা নেব। আমি সেন্সে নিলাম সেন্স হি, তাহলে হি এর পর ওয়াজ হবে, হি ওয়াজ লেজি, কমা হি কুড নট কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। তোমরা এভাবে বাকি 10টি খাতায় করে ফেলবে, ঠিক আছে? এরপরে আমরা 3 নম্বর রুলসে চলে যাচ্ছি। 3 নম্বর রুলসের শুরুতে রয়েছে এখানে সাবজেক্ট একই হলে, যদি সাবজেক্ট একই হয় তাহলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে নিয়মটা কি হবে সেটা আমরা এখন পড়তে যাচ্ছি। তো এখন এই সেন্টেন্সটার নিয়ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এটা হচ্ছে স্ট্রাকচারাল প্যাটার্ন, ঠিক আছে? অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমরা সহজে এভাবে বুঝতে পারি যে মেইন ভাবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। এরপরে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটাকে আমরা এভাবেও করতে পারি। আমরা নেব হচ্ছে হ্যাভিং, হ্যাভিংয়ের পরে ভার্বে পাস্ট পার্টিসিপল নিয়ে আমরা সিম্পল করতে পারি। যদি আমরা হ্যাভিং নিই তাহলে হ্যাভিংয়ের পরে ভার্বে পাস্ট পার্টিসিপল নিতে হবে। যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা সিম্পল করি তাহলে ভিওয়ানের পরে আমরা আইএনজি নেব। শুধু কি নেব? আইএনজি নিয়ে আমরা সিম্পল করব। যখন আমরা কমপ্লেক্স করব, যখনই দেখব যে সেন্টেন্সের শুরুতে অথবা মাঝখানে যেখানেই প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল থাক, যেখানেই থাক, আমরা ঠিক সেই জায়গাতে সেই স্থলে আমরা কী নেব? হোয়েন অথবা হোয়েন নেব। আর তোমরা অবশ্যই জানো কমপ্লেক্স এবং কম্পাউন্ড হচ্ছে দুটো সাবজেক্ট, দুটো ভাব আমাদের করতে হবে। এরপরে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব এবং সাবজেক্ট প্লাস ভার্ব করব, এবং কম্পাউন্ডে আমরা কী নেব? অ্যান্ড নেব, এবং এখানে সাবজেক্ট প্লাস ভার্ব এবং সাবজেক্ট প্লাস ভার্ব নেব আমরা। অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে আমাদেরকে অবশ্যই দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব নিতে হবে, তাছাড়া কমপ্লেক্স এবং কম্পাউন্ড হবে না। যেমন এখানে এক্সাম্পল আকারে এখানে দেওয়া হয়েছে যে গোয়িং টু দ্য মার্কেট, বাজারে গিয়ে,
হি পারচেসড এ সেট অফ বুক, সে এক সেট বই কিনলো। এখানে কিন্তু সাবজেক্টটা একটাই, হি, অর্থাৎ একই সাবজেক্ট। যিনি বাজারে গিয়েছেন তিনি কিন্তু বইটা কিনেছেন, অর্থাৎ ব্যক্তি কিন্তু একই, সাবজেক্ট কিন্তু একই। এজন্য শিরোনামে দেওয়া হচ্ছে সাবজেক্ট একই হলে। তো যেহেতু এখানে প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে, আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল দিয়েও করতে পারি, তবে এটা আমি কিন্তু বলিনি নিয়মে, আমরা এটা অ্যাভয়েড করব। আমি বলেছি দুটো নিয়ম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপলটা আমরা এভাবে করব, প্রথমে নেব হচ্ছে হ্যাভিং, তারপরে গো এর পাস্ট পার্টিসিপল হবে গন, তাহলে হ্যাভিং গন টু দ্য মার্কেট হি পারচেসড এ সেট অফ বুকস। এখন আমরা কমপ্লেক্সটা কিভাবে করব, আমি আগে বলেছি প্রেজেন্ট পার্টিসিপল থাক আর পারফেক্ট পার্টিসিপল থাক, আমরা কী নেব, হোয়েন এবং হোয়াইল নিয়ে আমরা আসলে এটা কমপ্লেক্স করব। তাহলে আমি হোয়েন বা হোয়াইল নিলাম, আর এখানে যেহেতু সাবজেক্ট একই আমি অবশ্যই হি নেব। এরপরে গোয়ের প্রেজেন্ট ফর্ম করবো না পাস্ট ফর্ম করবো সেটা নির্ভর করবে পরবর্তী সেন্টেন্সটা কোন টেন্সে আছে। পারচেসটা পাস্ট ফর্মে আছে, পারচেসটা পাস্ট ফর্মে আছে, তাহলে অবশ্যই গোয়ের পাস্ট ফর্ম আমরা ওয়েন্ট করব। তাহলে এরপরে বাকিটুকু লিখলেই কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে কী দাঁড়ালো, হোয়েন অথবা হোয়াইল হি ওয়েন্ট টু দ্য মার্কেট হি পারচেসড এ সেট অফ বুক, সে এক সেট বই কিনলো। আমরা যখন কম্পাউন্ড করব তাহলে আমরা অবশ্যই অ্যান্ড দিয়ে করবো, অর্থাৎ সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড নেব। তবে এখানে আমরা অ্যান্ডের আগে কোনটা লিখব, এটা অবশ্যই লিখতে হবে যে কাজটি না করলে পরের কাজটি হবে না। যদি আমি বাজারে না যাই তাহলে আমি এক সেট বই কিনতে পারবো না, সেজন্য আগে বাজারে যেতে হবে, ওই কাজটা আগে করতে হবে, অ্যান্ডের আগে সেইটাই নিতে হবে। যেমন এখানে কি হবে, হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড হি পারচেসড এ সেট অফ বুকস, সে বাজারে গিয়েছিল এবং সে এক সেট বই কিনেছিল। তোমরা যদি এইভাবে করো, হি পারচেসড এ সেট অফ বুকস অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে এক সেট বই কিনেছিল এবং সে বাজারে গিয়েছিল, তার মানে কথাটা উল্টো হয়ে গেল। সে এক সেট বই কিনেছিল এবং সে বাজারে গিয়েছিল, মানে সে এক সেট বই বাজারে বিক্রয় করতে গেছে, অর্থাৎ সে কিনতে যায়নি, সে কিন্তু বাজারে এক সেট বই বিক্রয় করতে গেছে, এইটা বোঝাবে। কাজেই অ্যান্ডের আগে আমরা সেই সেন্টেন্সটা নেব যে সেন্টেন্সটা যদি আমি না লিখি পরবর্তী সেন্টেন্সটা সম্পূর্ণ হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এটি হচ্ছে আমাদের 3 নম্বর রুলস। 3 নম্বর রুলসের মাধ্যমে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, অর্থাৎ আমরা পারস্পরিক 6টি পরিবর্তন করতে পারবো। এরপর আমরা চলে যাই 4 নম্বর রুলসে, এবং এখানে কিন্তু একইভাবে তোমাদের প্র্যাকটিসের জন্য 10টি দেওয়া রয়েছে, 10টি সেন্টেন্স রয়েছে। তোমরা এই 10টি সেন্টেন্স খুব ভালো করে প্র্যাকটিস করবে এই নিয়মগুলো ফলো করে। এরপরে সাবজেক্ট ভিন্ন হলে, অর্থাৎ আমরা যে নিয়মটা শিখলাম 3-এর, মানে এটা ছিল সাবজেক্ট একই হলে, আর এটা হবে সাবজেক্ট কি ভিন্ন হলে। সাবজেক্ট যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে কিভাবে করব, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কীভাবে করব, আর সিম্পলে বা কীভাবে করব সাবজেক্ট যদি ভিন্ন হয়। তো সাবজেক্ট ভিন্ন হলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা কী নেব, অ্যাট দ্য টাইম অফ। এরপরে সে 1 নম্বর নিয়মের মতো সাবজেক্টের কী নেব, পসেসিভ ফর্ম, মেইন ভাবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব, এবং যদি বি ভাব থেকে বিং নেব, হ্যাভ ভাব থাকলে হ্যাভিং নেব। তো এক কথায় 1 নম্বর নিয়মটাই আমরা ফলো করব, তবে সেখানে কিন্তু অ্যাট দ্য টাইম অফ ছিল না, আর এখানে আমরা অ্যাট দ্য টাইম অফ নিচ্ছি। অ্যাট দ্য টাইম অফের পরে 1 নম্বর নিয়মে বাকিটুকু প্রয়োগ হবে। আমরা যখন এটা কমপ্লেক্স করব অবশ্যই হোয়েন দিয়ে করব, কম্পাউন্ড যোগ করব অবশ্যই অ্যান্ড দিয়ে করব। যেমন এখানে আছে অ্যাট দ্য টাইম অফ হিজ ডুইং দ্য ওয়ার্ক, হি অ্যাট দ্য টাইম অফ হিজ ডুইং দ্য ওয়ার্ক অ্যান আননোন পারসন কেম টু হিম ফর হেল্প। এখানে কিন্তু 2 জন ব্যক্তি রয়েছে, একজন হিজ, অর্থাৎ 2টা সাবজেক্টে হিজ, একটা হচ্ছে অ্যান আননোন পারসন, এটা কিন্তু আরেকজন, মানে 2টো সাবজেক্ট কিন্তু এখানে থাকছে। তাহলে এখন এখানে কি হবে, আমরা যখন কমপ্লেক্স করব এবং এখানে সাবজেক্ট কিন্তু ভিন্ন, অর্থাৎ একই সাবজেক্ট না, সাবজেক্ট কিন্তু 2 রকম হয়ে গেছে। আমরা শুরুতে কী নেব, হোয়েন নেব অথবা হোয়াইল নেব। তারপরে এখানে হিজের সাবজেক্ট কী নেব, হি। ঠিক আছে, তো এখানে হোয়েন না নিয়ে হোয়াইলটা নিলে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ হোয়াইলের পরে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস বসে। তাহলে আমরা এখানে নেব হচ্ছে ওয়াজ, তাহলে হোয়াইল হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক অ্যান আননোন পারসন কেম টু হিম ফর হেল্প। তাহলে এটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেল। ঠিক আছে, আর কম্পাউন্ড কিভাবে হবে, অবশ্যই মাঝখানে আমরা অ্যান্ড নেব। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক অ্যান্ড
অ্যান আননোন পার্সন কেম টু হিম ফর হেল্প। একজন অপরিচিত ব্যক্তি তার কাছে সাহায্যের জন্য এসেছিল। এখন আমি এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি। অ্যাট দ্য টাইম অফ হ্যাপেনিং আ রোড অ্যাক্সিডেন্ট ইন কাশপুর এ লট অফ পিপল গ্যাদার্ড হিয়ার। এখানে কিন্তু দেখো দুটো সাবজেক্ট রয়েছে, অর্থাৎ এই যে এ রোড অ্যাক্সিডেন্ট এবং এ লট অফ, এখানে যদিও সিম্পল একটা সাবজেক্ট একটা ভাব, কিন্তু আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে রোড অ্যাক্সিডেন্ট এখানে কিন্তু হ্যাপেন, অর্থাৎ কাশপুরে রোড অ্যাক্সিডেন্ট করার সময় এখানে অনেকগুলো মানুষ জড়ো হয়েছিল। তার মানে পরবর্তী যখন আমরা কমপ্লেক্স করব এখানে কিন্তু একই সাবজেক্ট আমরা নিতে পারবো না, অর্থাৎ দুটো ভিন্ন সাবজেক্ট নিয়ে আমাদের করতে হবে। অবশ্যই আমরা শুরুতে কী নেব, হোয়েন নেব। এরপরে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নেব হচ্ছে দেয়ার। তারপরে হ্যাপেনের পাস্ট ফর্ম হ্যাপেন্ড হবে। কেন নিলাম পাস্ট ফর্ম? কারণ এখানে গেইদারটা পাস্ট ফর্মে আছে তাই। তাহলে দেয়ার, হোয়েন দেয়ার হ্যাপেন্ড এ রোড অ্যাক্সিডেন্ট ইন কাশপুর এ লট অফ পিপল গেইদার দেয়ার। যখন আমরা কম্পাউন্ড করব অবশ্যই মাঝখানে আমরা অ্যান্ড নেব। তাহলে প্রথমটা কি হবে এটার, তাহলে প্রথমটা আমরা কি করলাম, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক অ্যান্ড অ্যান আননোন পার্সন কেম টু হিম ফর হেল্প। এরপরে এটা আমরা মাঝখানে অ্যান্ড নিলাম, এটা হবে দেয়ার হ্যাপেন্ড এ রোড অ্যাক্সিডেন্ট ইন কাশপুর অ্যান্ড এ লট অফ পিপল গেদার দেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারছো। এরপরে আরেকটি চমৎকার নিয়ম আমরা আলোচনা করব। বয়স বোঝালে আমরা কী নেব এবং সময় এবং তারিখ বা সাল বোঝালে আমরা কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব। যখন বয়স বোঝাবে তখন আমরা অ্যাট দ্য এজ অফ অথবা অ্যাট নেব, এরপরে সেই বয়সের সংখ্যাটা নেব, তাহলে সেটা কিন্তু সিম্পল হবে। আর কমপ্লেক্স কিভাবে করব, আমরা অবশ্যই হোয়েন নেব, তারপর সাবজেক্ট নেব, তারপরে অ্যামিজ আর ওয়াইজ আর টেন্স অনুযায়ী নেব, অর্থাৎ পরবর্তী ভাবটা দেখব কী দেওয়া আছে। আর কম্পাউন্ড যখন করব তখন আমরা অ্যান্ড দিয়ে করব। যেমন এখানে আছে অ্যাট দ্য এজ অফ 10, তাহলে অথবা অ্যাট 10 শি ওয়াজ অ্যাডমিটেড টু প্রাইমারি স্কুল, অর্থাৎ 10 বছর বয়সে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয়েছিল। তাহলে এখানে আগে বলেছি বয়স থাকলে আমরা হোয়েন নেব, এখানে সাবজেক্ট হচ্ছে শি, অর্থাৎ শি। এরপরে আমরা বি ভার্ব, এখানে শি এর পরে ওয়াজ বসে, যেহেতু পাস্ট নেব, পাস্টটা কেন নেবো, এখানে অ্যাডমিটেড পাস্ট তাই নেব। তাহলে এখানে কী হবে, শি ওয়াজ 10, শি ওয়াজ অ্যাডমিটেড টু আ প্রাইমারি স্কুল। এরপরে আমরা মাঝখানে শুধু অ্যান্ড নেব, শি ওয়াজ 10 অ্যান্ড শি ওয়াজ অ্যাডমিটেড টু আ প্রাইমারি স্কুল। এরপরে 3 নাম্বারটা হচ্ছে সময় তারিখ বা সাল বোঝালে আমরা কিভাবে করব। অনের পরে বারের নাম বা তারিখ, ইনের পরে মাসের নাম বা সাল বসে। তো আমরা যখন কমপ্লেক্স করবো তখন আমরা হোয়েন নেব এবং এটা বুঝে আমরা কখনো ইট নেব, কখনো দেয়ার নেব। এরপরে বি ভার্ব, অ্যামিজ আর ওয়াজ আর নেব এবং বাকি অংশ লিখব। এবং যখন আমরা কম্পাউন্ড করব মাঝখানে আমরা অ্যান্ড নেব। যেমন এখানে আছে অন সানডে হি কেম হেয়ার, রবিবারে সে এখানে এসেছিল, রবিবারে সে এখানে এসেছিল। তো রবিবারে, যে অন সানডে, এটা হচ্ছে রবিবারে। তাহলে আমরা শুরুতে কী নেব, এখানে হোয়েন। তাহলে এখানে আমরা দেয়ার ওয়াজ সানডে না নিয়ে আমরা কী নেব, ইট ওয়াজ সানডে হি কেম হিয়ার, অর্থাৎ দেয়ার এবং ইট এই দুটো থেকে যে কোনো একটা নিলেই চলে, তবে এখানে আমরা ইটটা নেব। ইটটা এখানে খুব ভালো শোনাচ্ছে, ইট ওয়াজ সানডে হি কেম হিয়ার। যখন আমরা কম্পাউন্ড করবো আমরা কী নেব, ইট ওয়াজ সানডে অ্যান্ড হি কেম হিয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ 10টি প্র্যাকটিস দেওয়া আছে। তোমরা এই 10টি প্র্যাকটিস অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা শিখতে পারবে। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রথম অংশটি শিখলাম। এভাবে আমি এটা 3টি পার্টে শেষ করব। প্রথম পার্টটা আমি আজকে আলোচনা করলাম